আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আজকে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব অত্যন্ত স্পর্শকাতর। প্রত্যেকটি তথ্য, প্রত্যেকটি কথা মনোযোগ সহকারে শুনবেন। যদি ভালো লাগে শেয়ার করবেন, অন্যকেও জানার ব্যবস্থা করে দিবেন। ইতিমধ্যে আপনারা একটি তথ্য জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে হত্যার পরিকল্পনা করছে বিভিন্ন দেশ। তো যেই দেশটির নামটি সর্বপ্রথম বা সবার আগে আলোচনায় আসছে সেই দেশটির নাম হচ্ছে তুরস্ক। তুরস্কর যে গোয়েন্দা সংস্থা এমআইটি, সেই এমআইটি তারেক রহমানকে হত্যা করতে চায়। এখন প্রশ্ন হচ্ছে, তারেক রহমানকে এমআইটি কেন হত্যা করবে, কি কারণ, এবং এই যে এমআইটির নামটি তারেক রহমানকে হত্যা করার পেছনে জুড়ে দেওয়া হলো, এটা কারা দিল? এই যে হত্যার পরিকল্পনা বা হত্যার একটি ষড়যন্ত্র সাজানো হলো, এটা কারা সাজিয়েছে, কিভাবে ছড়িয়েছে, প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব। যদি প্রথমে তুরস্কর সাথে বাংলাদেশের যে সম্পর্ক, এই বিষয়টি নিয়ে প্রথমে শুরু করতে চাই। দেখুন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধের পর সর্বপ্রথম তিনি তুরস্কের আনকারায় গিয়েছিলেন। সেই সময়ের তুরস্কের যিনি রাষ্ট্রপতি ছিলেন তার আমন্ত্রণে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তুরস্কে যাওয়াটার মধ্য দিয়েই কিন্তু বাংলাদেশের সাথে তুরস্কের যে সম্পর্ক সেটা সূত্রপাত হয়। তো যাই হোক, তুরস্ক এবং ঢাকার যে সম্পর্ক, সেটার সম্পর্কের মাস্টার মাইন্ড বলা যায় বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এখন প্রশ্ন হচ্ছে, এই জিয়াউর রহমানের পুত্র জনাব তারেক রহমানকে কেন তুরস্ক এবং তুরস্কের এমআইটি যে গোয়েন্দা বাহিনী তারা হত্যা করতে চাইবে? এটা একটা বড় প্রশ্ন না? এই প্রশ্নটি কিন্তু খুবই ইন্টারেস্টিং। এখন আসি মূল কারণে, মূল কথায়। আপনারা ইতিমধ্যেই জানেন তুরস্কের সাথে বাংলাদেশের প্রায় 4-5টি খুব শক্তিশালী স্ট্রং ডিল হয়েছে, যেটির মধ্যে প্রায় 4টি চুক্তি ইতিমধ্যে হয়ে গেছে। যেই চুক্তিগুলো একে একে আপনাদের সাথে আমি বিশ্লেষণ করছি। তারপরে এই যে তারেক রহমানের যে ষড়যন্ত্র, কারা হত্যা করতে চায়, কারা এই নেগেটিভটা তৈরি করলো, এবং কেন তারেক রহমান তার ফেসবুক স্ট্যাটাস দিয়ে আর বাংলাদেশে আসছেন না তার মাকে দেখতে, সব কিছু বলবো। একটু ধৈর্য ধরে আপনাদের শুনতে হবে। প্রথমেই বলি যে তুরস্কর সাথে বাংলাদেশের যে চুক্তিগুলো হয়েছে, 5টা চুক্তি, তার মধ্যে প্রথম চুক্তিটি হচ্ছে মিলিটারি পাওয়ার প্লান্ট। এই যে মিলিটারি পাওয়ার প্লান্ট, এটা হয়েছে আপনার জুনের 24 তারিখ 2025। এই চুক্তিটি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তো এই যে মিলিটারি পাওয়ার প্লান্ট যেটা আছে, এটার মধ্য দিয়ে কী হবে, বাংলাদেশে আপনার ধরেন ঝড় বৃষ্টি বন্যা সব কিছুর ভিতরেও এই যে মিলিটারি যাতে ব্ল্যাক আউট না হয়, কারণ কোনো কারণে যদি ভারতের সাথে যদি আমাদের যুদ্ধ হয় বা অন্য কোনো দেশের যুদ্ধ হয়, যদি আমাদের পাওয়ার স্টেশনে বোম্বিং করে, ব্ল্যাক আউট হয়ে যাবে বাংলাদেশ। কিন্তু এই মিলিটারি পাওয়ার যে প্লান্ট, এটার মধ্য দিয়ে মিলিটারি সবসময় পাওয়ারের মধ্যে থাকবে। এটা নৌবাহিনী, বিমান বাহিনী, আকাশ বাহিনী যা আছে সব থাকবে। আমাদের রাডারগুলো সচল থাকবে, আমাদের যে নেটওয়ার্ক সার্ভেলেন্স এটা ঠিক থাকবে, আবার প্রতিরক্ষা ব্যবস্থা সব কিছু কিন্তু সচল থাকবে এই মিলিটারি যে পাওয়ার প্লান্ট এটার মধ্য দিয়ে। সুতরাং অন্য কোনো দেশ চাইলেও বাংলাদেশকে বা বাংলাদেশকে ব্ল্যাক আউট করতে পারলেও বাংলাদেশের যে বাহিনীগুলো আছে তাদেরকে ব্ল্যাক আউট করতে পারবে না। তারপরের চুক্তিটা হচ্ছে এই যে অটকার বা লাইট আর্মার একটি চুক্তি। এই চুক্তিটি ইতিমধ্যে হয়ে গেছে বাংলাদেশের সাথে। এই চুক্তিটি হয়েছে আপনার 83.6 মিলিয়ন ডলারে। এই 83.6 মিলিয়ন ডলারের মধ্যে কি আছে দেখুন, বাংলাদেশে যেহেতু ওই যে বিভিন্ন ট্যাঙ্ক এগুলো নাই, তো আমাদের এই লাইট আর্মার ভেহিকেল তারা দিবে, যাতে আমাদের দেশে যেহেতু নদী, বন্যা, বৃষ্টিতে কাদামাটি, মাটি খুব শক্ত না, তো সেই জন্য এই লাইট আর্মারগুলো যে কোনো পরিস্থিতিতে দ্রুত গতিতে যে কোনো জায়গায় যেতে পারবে। এই যে লাইট আর্মারের এই চুক্তিটি বাংলাদেশের এই যে সেনাবাহিনী বা প্রতিরক্ষা বাহিনী, এইটাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করবে, এটা সবাই বলছেন। তারপরে কি হবে দেখুন, বাংলাদেশের যাচ্ছে এই চুক্তিটি কিন্তু অলরেডি হয়ে গেছে 29 অক্টোবর 2025 চুক্তিটি ইতিমধ্যেই করে ফেলেছেন। এটা হচ্ছে ড্রোন ইন্ডাস্ট্রি তৈরি করা। এই ড্রোন ইন্ডাস্ট্রি তৈরি করলে কি হবে,
বাংলাদেশ এবং তার্কি এই যৌথ প্রযোজনায় একটা ড্রোন ইন্ডাস্ট্রি বাংলাদেশে হবে। সেই ড্রোন, এখানে আপনারা জানেন যে এখন যুদ্ধটা হয় হচ্ছে ড্রোন দিয়ে। তো বাংলাদেশে যদি টার্কি এসে ড্রোন তৈরি করে যৌথ প্রযোজনায়, এই চুক্তিটি যেহেতু ইতিমধ্যে হয়ে গেছে, সুতরাং বাংলাদেশ ড্রোন তৈরি করা শিখে যাবে, বাংলাদেশের যে ড্রোন ব্যবহার করা সেটাও শিখে যাবে। এখন এই যে শিখে যাওয়া, এই শিখে যদি যায় তাহলে সমস্যাটা কার হবে? আমাদের পার্শ্ববর্তী কোনো একটা রাষ্ট্রের সমস্যা হবে। যাই হোক, আমি তিনটা বললাম। তারপর কি হবে? এয়ার ডিফেন্স সিস্টেম, এটা হচ্ছে আমাদের বাংলাদেশে এয়ার ডিফেন্স সিস্টেম যেটা আছে, এটা নাই বললেই চলে বাংলাদেশে। এটা তার্কির সাথে বাংলাদেশ এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করবে, যেটা আপনারা জানেন যে আয়রন ডোমের কথা শুনেছেন, আর মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য সিস্টেমের কথা শুনেছেন। তো তার্কি তৈরি করছে হচ্ছে স্টিল ডোম, তো যেটার মধ্য দিয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা যাবে। তো সেই চুক্তিটি কিন্তু বাংলাদেশ করেছে। এখন বাংলাদেশের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, যে 20 মাইল 25 মাইলের মতো, আর যেটা এই যে স্টিল ডোম, সেটা আপনার কয়েক হাজার মাইলের উপরে সে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে পারবে। তারপর যে ষষ্ঠ নাম্বার যে সিস্টেমটা, সেটা হচ্ছে টার্কি আমাদের প্রায় $600 মিলিয়ন ঋণ দিচ্ছেন, যেটার মধ্য দিয়ে কী হবে? এই যে S-300 মিসাইল, তারপরে হচ্ছে আমাদের যে পুরাতন যুদ্ধ বিমানগুলো আছে, সেই যুদ্ধ বিমানগুলো আধুনিকায়ন করতে এই যে প্রায় $600 মিলিয়ন সেটি খরচ করবেন, এবং তারা নিজেরা এই বিমানগুলো আধুনিকায়ন করে দিবে, যাতে যে কোনো পরিস্থিতিতে এই বিমানগুলো এখন যে কোনো আধুনিক বিমানের সাথে ফাইট করতে পারে, সেরকম একটি ব্যবস্থা কিন্তু টার্কি আমাদের করে দিবে। এই যে ব্যবস্থাগুলোর মধ্য দিয়ে দেখুন কি হবে, বাংলাদেশ মানে এই যে সামরিক যে শক্তিশালী অবস্থায়, সেই শক্তিশালী অবস্থায় বাংলাদেশ একটা অবস্থানে চলে যাবে। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে, এই যে এতগুলো চুক্তি টার্কির সাথে হলো, তো এখন টার্কি কেন বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল, সেই দলের যিনি নেক্সটে যদি সুষ্ঠু নির্বাচন হয়, যদি তিনি নির্বাচিত হন, তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, তাকে কেন হত্যা করবেন বা হত্যার পরিকল্পনাটা করছেন? এই প্রশ্নটা তো এখন সবার মাথায় আসে, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিও সেই কথাটা খাচ্ছে। এর কারণ হচ্ছে কি? ভারত। এখন আসি একেবারে ফাইনাল জায়গায়। এই যে তুরস্কের সাথে বাংলাদেশের এতগুলো চুক্তি হলো, এই চুক্তির মধ্য দিয়ে যে বাংলাদেশ একটি সক্ষমতায় পৌঁছাচ্ছে, এই পৌঁছানোর মধ্য দিয়ে সবচেয়ে বিপদ কার আসবে? সেটা হচ্ছে ভারত। এখন ভারত দেখছে যে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হচ্ছে বিএনপিকে যদি এই বিষয়গুলো খাওয়ানো যায়, যে বিএনপি সবচেয়ে বড় নেতা তারেক রহমানকে হত্যা করতে চাচ্ছে তুরস্কর MIT বা গোয়েন্দা সংস্থা, তাহলে এই যে তুরস্কের সাথে বাংলাদেশের যে 5টি চুক্তি হয়েছে, সেই চুক্তিগুলো বাদ দিতে পারবে ভারত, বা বাদ দেওয়াতে পারবে। চুক্তিগুলো থেকে বাংলাদেশ বের হয়ে চলে আসবে না, আমরা এসব করবো না, আমাদের এসব কোনো দরকার নাই, তুরস্ক আমাদের প্রধান নেতাকে মেরে ফেলতে চায়। এই ন্যারেটিভটা তৈরি করেছে হচ্ছে ভারতের গোয়েন্দা সংস্থা র প্রপাগান্ডা ছড়াচ্ছে। প্রপাগান্ডা ছড়িয়ে রয়ের যে এজেন্টগুলো বিএনপিতে আছে, সেই এজেন্টগুলো দিয়ে তারেক রহমানের কাছে পুশ করাইতেছে কি? তুরস্কর MIT গোয়েন্দা সংস্থা তারেক রহমানকে মাইরা ফেলবে, বাংলাদেশে গেলেই তারেক রহমান বাংলাদেশে যাওয়ার দরকার নাই, নির্বাচন হোক, নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাক, যাওয়ানোর পরেই তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা নিয়ে যাবে, যাইয়াই তুরস্কের সাথে যত চুক্তি আছে সব চুক্তি বাতিল করে দিবে। এটা হচ্ছে ভারতের ন্যারেটিভ, ভারতের গোয়েন্দা সংস্থার ন্যারেটিভ। এই ন্যারেটিভটি ভারত সাজাচ্ছে। আচ্ছা দেখেন, ভারত এই ন্যারেটিভটি সাজানোর কারণ কি? একও তো বাংলাদেশ শক্তিশালী হোক, এটা ভারত চায় না। দ্বিতীয়ত হচ্ছে, তুরস্কর সাথে কিন্তু ভারতের সম্পর্ক ভালো না। কেন ভালো না সেটা বলি। এই যে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ হইল, সেই যুদ্ধে চায়না তো পাকিস্তানের পক্ষে ছিলই, কিন্তু একটা সময় যে তুরস্ক কিন্তু সরাসরি বলছে যে পাকিস্তান ইন্ডিয়ার যদি যুদ্ধটা একেবারেই লেগে যায়, তাহলে পাকিস্তানে তুরস্ক সরাসরি সহযোগিতা করবে সকলভাবে। এই যে সাহায্য সহযোগিতা করছেন, আর পাকিস্তানের সাথে তুরস্কর সম্পর্ক এমনি আগের থেকেই ভালো, তো এই কারণেই কিন্তু বাংলাদেশের সাথে তুরস্কর সম্পর্কটা
ভারত মেনে নিতে পারছে না। আর অন্যদিকে বাংলাদেশ আধুনিকায়ন হোক, এত কিছু হয়ে যাইলে ভারতের দাদাগিরিটা তো কইমা যাবে, সেটাও এই ভারত মেনে নিতে পারছে না। এখানে আরও মজার এবং ইন্টারেস্টিং কথা বলি। এই যে তুরস্কর যেই পাঁচটা বিষয় বাংলাদেশে আসছে, মানে 5টা চুক্তি সম্পন্ন হয়েছে, এই জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্র আসলে নীরব কেন? দেখুন, তুরস্ক কিন্তু ন্যাটোর জোটভুক্ত একটা রাষ্ট্র, এবং তুরস্ক মার্কিন যুক্তরাষ্ট্রের পরে সবচাইতে বেশি সেনাবাহিনী কিন্তু তুরস্কের, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয়, এবং তুরস্কের সাথে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক বিষয়ে এবং খুবই ভালো বোঝাপড়া আছে। সেই কারণে বাংলাদেশের সাথে তুরস্কের এই যে চুক্তিগুলো হওয়া মানে পক্ষান্তরে তুরস্কর সাথে বাংলাদেশের সম্পর্ক থাকা মানেই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক থাকা। এই কারণে এখন তুরস্কর সাথে এই যে চুক্তিগুলো হয়েছে, এখন চায়না কিন্তু সরাসরি কোনো বিরোধিতা করতে পারছে না, কারণ চায়নার সাথে আবার তুরস্কের কিন্তু খুবই ভালো সম্পর্ক। তো এখন দেখুন বাংলাদেশ কোন জায়গায় গেইন করছে। বাংলাদেশ গেইন করছে, একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট রাখতে পারছে, চায়নাকে নীরব রাখতে পারছে, অন্যদিকে তুরস্কর সাথে এই চুক্তিগুলো করার মধ্য দিয়ে বাংলাদেশের যে ডিফেন্স সিস্টেম সেটাকে শক্তিশালী করতে পারছে, মিলিটারি এবং মিসাইল যে সিস্টেম সেটাকে শক্তিশালী করতে পারছে, স্পাই নেটওয়ার্ক যেটা, ড্রোন ইন্ডাস্ট্রি, এয়ার ডিফেন্স সিস্টেম, এই সকল বিষয়গুলোকে বাংলাদেশ শক্তিশালী করতে পারছে। এইটা ভারত কোনোভাবেই সহ্য করতে পারছে না। এখন ভারত আসলে কি করতে চাচ্ছে, এই তারেক রহমান এবং বিএনপিকে দিয়ে একটা ষড়যন্ত্র করছেন। যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে এই চুক্তিগুলো বাদ দিয়ে যাবে। এখানে ধন্যবাদ জানাতে হয় বেশ কয়েকজনকে। দেখুন, এই যে আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে আসলে অনেক কথা বলি বা অনেক কিছু, যেটা এখন পর্যন্ত খবর পাচ্ছি যে আমরা অনেকেই অনেক কথা বলি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এই যে আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সম্পর্ক ভালো না, এই না সেই না, ডক্টর মোহাম্মদ ইউনূস কী করছেন কি না করছেন। দেখুন, এই যে বর্তমান যে সেনাপ্রধান, যে বিমান বাহিনীর প্রধান, তারা এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে আরও পুশ করছে। তার্কির সাথে যে চুক্তিগুলো হচ্ছে, এই চুক্তিগুলো যাতে আরও তাড়াতাড়ি সম্পন্ন হয়, আরও তাড়াতাড়ি যাতে কার্যক্রম শুরু করে যায়, যাতে বাংলাদেশ আরও শক্তিশালী হয়। এই জায়গায় এই যে আমাদের ওয়াকারকে একটা ধন্যবাদ জানাতে হয়। তারপরে ধন্যবাদ জানাই আর কারকে জানেন, এই যে বিডার যিনি চেয়ারম্যান ডক্টর আশিকুর রহমান, এই আশিকও কিন্তু এই চুক্তিগুলো যাতে হয় এবং চুক্তিগুলো যাতে করতে পারে সেই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করছে এই আশিকুর রহমান। তারপরে দেখুন ডক্টর খলিলুর রহমান, বাংলাদেশের যে নিরাপত্তা উপদেষ্টা বা নিরাপত্তা কি জানি তিনি, যাই হোক, এই আশিকুর রহমানও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। দেখুন, এখানে আরেকটা তথ্য দিই, এই যে মিয়ানমারের যেই আরাকান আর্মি যারা ছিল, তো তাদের সাথে যে মিয়ানমারের রোহিঙ্গা, এই তাদেরকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পর সবচাইতে বেশি যদি কোনো রাষ্ট্র টাকা পয়সা পাঠায় বা অনুদান পাঠায় সেটা হচ্ছে তুরস্ক। সুতরাং রোহিঙ্গাদের প্রতিও কিন্তু এই তুরস্কের একটি বড় দায়িত্ব আছে, এবং তাদের প্রতি কিন্তু তাদের একটা ভালোবাসা আসে। তো যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন ফাইনালি আপনাদের একটা কথা বলি যে এই যে তারেক রহমানকে তুরস্কের এমআইটি এসে গুলি করে মেরে ফেলবে, তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, এরকম যেই ন্যারেটিভটা দাঁড় করিয়েছেন, এবং সেই ন্যারেটিভটা বিএনপির ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের যারা খুব কাছের তারা খেয়েছেন, এবং তারা তারেক রহমানকে বুঝিয়ে সুঝিয়ে আশ্বস্ত করতে পারছেন। এই জায়গাতে বিএনপির দলটির সবচেয়ে বড় ব্যর্থতা, এবং এই ব্যর্থতার মধ্য দিয়ে এই তুরস্কের সাথে দেখুন জিয়াউর রহমান সর্বপ্রথম সম্পর্ক স্থাপন করেছে। বেগম জিয়ার সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিগত শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সরকারের সময় কিন্তু তুরস্কের সাথে খুব একটা সম্পর্ক ছিল না বললেই চলে। তো সেরকম একটি দল, জনাব তারেক রহমান তো এরদোয়ানকে ফোন করে বলতে পারে, আমি আপনার দেশে আসতেছি, আপনি আমার নিরাপত্তা দেন, আমি আপনার সাথে কথা বলবো। এই বিষয়টি করলেই তো সব লেটা চুটে যায়।
এটা তারেক রহমান না করে, এটা বিএনপি না করে, বিএনপি খাচ্ছে কি ভারতীয় গোয়েন্দা সংস্থা যেভাবে বুঝাচ্ছে এবং ভারতীয় মিডিয়ায় যেভাবে প্রপাগান্ডা ছড়াচ্ছে, ঠিক সেগুলোই বিএনপি এবং বিএনপির নেতাকর্মীরা প্রচার করছে, খাচ্ছে। কারণ খাচ্ছে কি জন্য? ওই যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে প্রথম দিনই এই চুক্তিগুলো বাতিল করে দিতে পারবে, কারণ ভারত এটা করাবে আর কি বিএনপিকে দিয়ে। সেই ষড়যন্ত্রটাই ভারতের গোয়েন্দা সংস্থা করছে। যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, বিচার বিশ্লেষণ আপনাদের। জনাব তারেক রহমান যদি এই সমস্ত বিষয়গুলো না বুঝেন যে তুরস্ক বাংলাদেশের বন্ধু, তুরস্ক বাংলাদেশের শত্রু না, বরঞ্চ তাকে, জনাব তারেক রহমানকে যারা এখন বুদ্ধি পরামর্শ দিচ্ছেন তারা হচ্ছে ভারতের দালাল, দোসর, গোয়েন্দা সংস্থা এর এজেন্ট। সুতরাং তাদের কথা না শুনে আপনি এরদোয়ানের কাছে যান, কথা বলেন, দরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে সঙ্গে নিয়ে তুরস্কে যান, আলাপ আলোচনা করেন। এই আপনাকে মারতে চাইলেও চাইতে পারে, কিন্তু তুরস্কের এমআইটি আপনাকে মারবে বলে আমার কোনো বিশ্বাস না। এবং যে চুক্তিগুলো হয়েছে এটা দেশ শক্তিশালী হবে। ডক্টর মোহাম্মদ যেই কাজগুলো করছেন, যেই কাজগুলো নীরবে নিবৃত্তে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এটা বাংলাদেশের আগামী দিনের জন্য যে কতটা উপকার পাবে বাংলাদেশ, সেটা বলার কোনো অবকাশ নাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভালো লাগলে লাইভটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।